এই মুহূর্তে আমরা আবার এসেছি আপনাদের সামনে রাজ্য বিধানসভা নির্বাচনের যে ফলাফল ঘোষণা হয়েছে এই ফলাফলের সর্বশেষ আপডেট খবর নিয়ে। ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের 7টি আসনের গণনা শেষ করেছে এবং চূড়ান্ত ফলাফল তারা ঘোষণা করেছে। নির্বাচন কমিশনের সেই চূড়ান্ত ফলাফল অনুযায়ী যা তথ্য সামনে এসেছে সেই ক্ষেত্রে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে রাজ্যের শাসক দল বিজেপি। তারা 32টি আসন পেয়েছে এবং তাদের সঙ্গে তাদের জোট শরিক আইপিএফটি পেয়েছে আরও একটি আসন, অর্থাৎ বিজেপি আইপিএফটি জোটের মোট আসন সংখ্যা 33টি, অর্থাৎ এই 33টি আসন নিয়ে বিজেপি আইপিএফটি জোট আবার রাজ্যে নতুন সরকার গঠন করবে। সে অনুযায়ী 2018-র তুলনায় বিজেপি আইপিএফটি জোটের আসন অনেকটাই কমেছে। গত বিধানসভা নির্বাচনে 36টি আসন পেয়েছিল বিজেপি এবং 8টি আসন পেয়েছিল আইপিএফটি। এবার অবশ্যই কিছুটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া ছিল, এই কারণেই বিজেপির আসন সংখ্যা কমেছে এবং 36 থেকে সেটা এসে দাঁড়িয়েছে 32-এ। পাশাপাশি আইপিএফটি একেবারেই 8টি আসন থেকে গত নির্বাচনের 8টি আসন ছিল তাদের, সেইখান থেকে কিন্তু তারা মাত্র 1টি আসন এবার দখল করতে পেরেছে। অর্থাৎ বিজেপি আইপিএফটি জোট আবারও সরকার গঠন করবে এবং মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বে মোট 33টি আসন নিয়ে তারা এবার সরকার গঠন করছে। একইভাবে রাজ্য রাজনীতিতে নতুনভাবে আবারও নিজেদের অস্তিত্বের জানান দিয়েছে তিপ্রামথা। এডিসি নির্বাচন ছিল তার প্রথম পদক্ষেপ। সর্বশেষ এডিসি নির্বাচনে তিপ্রামথা বিজেপি এবং সিপিআইএমকে ব্যাকফুটে ঠেলে দিয়ে ক্ষমতা দখল করেছিল আইপিএফটি তিপ্রামথা। তারা এডিসি থেকে 18টি আসন দখল করেছিল। এবার বিধানসভা নির্বাচনে একক দল হিসেবে কিন্তু তারাই প্রধান বিরোধী শক্তি। তারা 13টি আসন পেয়েছে। তবে বাম কংগ্রেস জোট পেয়েছে মোট 14টি আসন। সেই পরিসংখ্যান অনুযায়ী বিজেপির পর একক দল হিসেবে কিন্তু রয়েছেন প্রদ্যোৎ কিশোরের তিপ্রামথা, অর্থাৎ তারা 13টি আসন পেয়েছে এবং বাম কংগ্রেস জোট পেয়েছে 14টি আসন। 11টি আসন পেয়েছে বামেরা এবং 3টি আসন পেয়েছে কংগ্রেস। বলা চলে 2018-র বিধানসভা নির্বাচনের তুলনায় বামেদের সঙ্গে জোট করে আক্ষরিক অর্থে লাভবান হয়েছে কংগ্রেস, যেখানে তাদের 1.5% ভোট ছিল এবং কোনো আসন তাদের হাতে ছিল না। এবারের নির্বাচনে বামেদের সঙ্গে জোট করে কংগ্রেস 3টি আসন দখল করেছে। রাজধানীর 2টি আসন বনমালীপুর এবং 6 আগরতলা, পাশাপাশি ঊনকোটি জেলার কৈলাসহর। তবে বামেরা গত নির্বাচনে 16টি আসন পেয়েছিল, এবার তারা নেমে এসেছে 11টি আসনে। তাদেরও কিন্তু অবনমন হয়েছে আসনের দিক দিয়ে। পাশাপাশি শেষ নির্বাচনে বামেরা পাহাড় থেকে 2টি আসন পেয়েছিল। বিজেপি আইপিএফটি জোট সরকার পেয়েছিল 18টি আসন এবং এক সময়ে পাহাড় ছিল বামেদের দুর্গ। কিন্তু এই 23-এর বিধানসভা নির্বাচনে পাহাড় কিন্তু বামেদের একেবারেই খালি হাতে বিদায় করে দিয়েছে। বামেরা পাহাড় থেকে একটি আসনও তারা দখল করতে পারেনি।
সর্বমোট পাহাড়ের যে 20টি আসন, তার মধ্যে তিপ্রামথা একাই দখল করেছে 13টি আসন এবং বিজেপি 6টি আসন, 1টি আসন পেয়েছে তিপ্রামথা, অর্থাৎ এই 20টি আসন। এক সময়ে বামেরা রাজ্য রাজনীতিতে তাদের আসন সংখ্যা শুরু করত 21 থেকে, এবং তারা পাহাড়ে 20টি আসনকে অ্যাডভান্সে নিজেদের দখলে ধরেই তারা সমতলে আরও 1টি আসন থেকে তারা গণনা শুরু করত, অর্থাৎ 21 থেকে। রাজ্য রাজনীতিতে বামেদের এই বক্তব্য অনেক বেশি চর্চিত, কিন্তু 18 নির্বাচন থেকে বামেদের হতাশ করতে শুরু করেছে। 18 নির্বাচনে মাত্র 2টি আসন পেয়েছিল। এইবার 23-এর নির্বাচনে পাহাড়ে বামেরা একেবারেই খালি হাতে। তবে সমতল থেকে বামেরা 11টি আসন পেয়েছে। এখানে অবশ্যই সেটা বামেদের একটা প্লাস পয়েন্ট বলা চলে। তা সত্ত্বেও বলা যায় যে সর্বশেষ নির্বাচনে বামেরা টোটাল 16টি আসন পেয়েছিল, তার মধ্যে 2টি আসন ছিল পাহাড়ের, বাদবাকি 14টি আসন ছিল সমতলের। সেই ক্ষেত্রে কিন্তু এই 14 থেকেও কিন্তু বামেদের এবার মাইনাস হয়েছে, কারণ সমতল থেকে বামেরা মোট টোটাল আসন পেয়েছে যে 11টি, এবং 11টি সমতলের আসন। সেই ক্ষেত্রে কিন্তু সমতলের যে 40টি আসন, সেখান থেকেও কিন্তু বামেরা 3টি আসন কম পেয়েছে। অর্থাৎ রাজ্য রাজনীতিতে বামপন্থীদের গুরুত্ব যে কমে আসছে, এবার 23-এর ভোটে কিন্তু সেটা অনেকটাই প্রকট হয়েছে। রাজ্য রাজনীতিতে বামেরা একের পর এক 18 নির্বাচনের পর থেকে কিন্তু তাদের যে অবনমন শুরু হয়েছে, এবং সেটা এবারের 23-এর বিধানসভা নির্বাচনেও কিন্তু সেটা তারা গুছাতে পারেনি। কারণ এডিসির নির্বাচনে, সর্বশেষ এডিসি নির্বাচনে তাদের আসন সংখ্যা ছিল 0, এবং শতাংশের হিসেবে তারা ভোটের শতাংশের হিসাবে 10% নেমে এসেছিল। এইবারের বিধানসভা নির্বাচনে একইভাবে পাহাড় বামেদের হতাশ করেছে, এবং খালি হাতে পাহাড় থেকে তাদেরকে বিদায় করে দিয়েছে। তা দীর্ঘ 25 বছরের বাম জামানায় বামেদের সংগঠন কোন জায়গায় ছিল, এটা কিন্তু এখন আলোচ্য বিষয় হয়ে উঠছে। কারণ রাজ্য রাজনীতির এক সময়ের দানবীয় শক্তি বামফ্রন্ট অর্থাৎ সিপিআইএম মাত্র 5 বছরের মধ্যেই তাদের সংগঠন কিন্তু নড়বড়ে হয়ে গিয়েছিল। মনে করা হয়েছিল এইবারের বিধানসভা নির্বাচনে বামেরা অনেক বেশি আসন পেতে পারে, এই দৃঢ় বিশ্বাস ছিল বামপন্থী নেতৃত্বের। কিন্তু ভোটের শেষে তার কিন্তু প্রতিফলন ঘটেনি, বরং বামেদের অবনমন হয়েছে, পাহাড়েও অবনমন হয়েছে, একইভাবে তাদের অবনমন হয়েছে সমতলেও। পাহাড়ের যে 20টি আসন, তার মধ্যে আমবাসাতে দখল করেছে তিপ্রামথা, অম্পিনগর দখল করেছে তিপ্রামথা, আশারামবাড়ি তিপ্রামথার দখলে, চরিরাম বিধানসভা কেন্দ্র সেইটাও তিপ্রামথার দখলে। এইখানে কিন্তু তিপ্রামথার প্রার্থী পরাজিত করেছেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মনকে। ছামনু বিধানসভা কেন্দ্র এবারও বিজেপি ধরে রাখতে সক্ষম হয়েছে। এই কেন্দ্রে বিজেপির প্রার্থী ছিলেন শম্ভু চাকমা। এর আগেও তিনি এই কেন্দ্রের বিজয়ী প্রার্থী ছিলেন, তিনি এবারও জয়ের ধারা অব্যাহত রেখেছেন। কাঞ্চনপুর বিধানসভা কেন্দ্র দখল করেছে তিপ্রামথা, সেখানে বিজেপির পক্ষ থেকে আইপিএফটির প্রার্থী দেওয়া হয়েছিল। স্বাভাবিকভাবেই আইপিএফটি ভার্সেস তিপ্রামথার এই লড়াইয়ে তিপ্রামথা সেখানে জয়ী হয়েছে। করমছড়া এক সময়ে কংগ্রেসের দুর্গ ছিল
এইটাই অন্তত দাবি করে থাকেন কংগ্রেস নেতৃত্ব। এই বিধানসভা কেন্দ্রের কংগ্রেস নেতা দিবাচন্দ্র রাঙ্খল এবারও ভোটে লড়াই করেছিলেন, কিন্তু তিনি টিপ্রামথার প্রার্থীর কাছে হেরে গিয়েছিলেন। যদিও দিবাচন্দ্র রাঙ্খল 18 ভোটের আগে চলে গিয়েছিলেন বিজেপিতে, এবার 23 ভোটের প্রাকলগ্নে তিনি আবারও কংগ্রেস শিবিরে চলে এসেছিলেন। করবুক বিধানসভা কেন্দ্রটি ছিল 2018-তে বিজেপির দখলে, কিন্তু এই কেন্দ্রটিও দখল করেছে টিপ্রামথা। মনু বিধানসভা কেন্দ্র ছিল সিপিআইএম এর দখলে, তাদের সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর ভাই প্রভাত চৌধুরী ছিলেন এই কেন্দ্রের বিদায়ী বিধায়ক, কিন্তু এইবারের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রভাত চন্দ্র চৌধুরী বিজেপির প্রার্থীর সঙ্গে পরাজিত হন, অর্থাৎ এই আসনটি নতুনভাবে দখল করে বামেদের হটিয়ে দিয়ে সেটা দখল করেছে বিজেপি। জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্র, এই জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রটিতে বিজেপির শরিক দল আইপিএফটি জয়ী হয়েছে। তাদেরকে 5টি আসন দেওয়া হয়েছিল, তার মধ্যে একটি মাত্র আসনে তারা জয় ছিনিয়ে নিতে সক্ষম হয়েছে। আইপিএফটির তরুণ নেতা শুক্লাচরণ নোয়াতিয়া এই কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। শান্তির বাজার গত নির্বাচনেও প্রমোদ রিয়াং বিজেপির বিধায়ক ছিলেন, এবারও তিনি বিজেপির প্রার্থী ছিলেন এবং তিনি বিজেপির জয়ের ধারা সেখানে অব্যাহত রেখেছেন প্রমোদ রিয়াং। রামচন্দ্র ঘাট সেখানে জয়ী হয়েছেন টিপ্রামথার প্রার্থী রঞ্জিত দেববর্মা। রঞ্জিত দেববর্মা সম্পর্কে রাজ্যের মানুষ ওয়াকিবহাল। তিনি এক সময়ে ছিলেন রাজ্যের নিষিদ্ধ জঙ্গি সংগঠন টাইগার ফোর্সের সুপ্রিমো। পরবর্তী সময় তিনি বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিলেন এবং রাজ্য পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। তার এই মামলা এখনও আদালতে বিচারাধীন। দীর্ঘ সময় তিনি জেলে ছিলেন, পরবর্তী সময়ে তিনি জামিনে সেখান থেকে মুক্তি পান এবং এইবারের বিধানসভা নির্বাচনে তিনি টিপ্রামথার প্রার্থী হয়েছিলেন রামচন্দ্র ঘাটে এবং তিনি জয়ী হয়েছেন। অর্থাৎ স্বাভাবিক জীবনে ফিরে এসে সংসদীয় রাজনীতিতে এসেই বাজিমাত করেছেন টাইগার সুপ্রিমো জঙ্গি সংগঠন, রাজ্যের নিষিদ্ধ জঙ্গি সংগঠন এটিটিএফ-এর সুপ্রিমো রঞ্জিত দেববর্মা। অবশ্যই রাজ্য রাজনীতিতে এমন দৃষ্টান্ত আরো বহু রয়েছে। টিপ্রামথার বরিষ্ঠ নেতা বেশ কয়েকজন রয়েছেন সেখানে যারা এক সময়ে জঙ্গিপনার সঙ্গে জড়িত ছিলেন, যেমন বিজয় রাঙ্খল, এরকম আরো কয়েকজন লিডার রয়েছেন টিপ্রামথাতে যারা এক সময়ে জঙ্গিপনার সঙ্গে তারা জড়িত ছিলেন, পরবর্তী সময়ে তারা স্বাভাবিক জীবনে তারা ফিরে এসেছেন এবং সংসদীয় রাজনীতিতে তারা পরবর্তী সময় নিজেদের উৎসর্গ করে দিয়েছেন এবং তারা হয়েছেন রাজ্যের নেতা, মন্ত্রী, বিধায়ক তারা হয়েছেন বিভিন্ন সময়ে। এরকম দৃষ্টান্ত রাজ্যের বাম, কংগ্রেস উভয় শিবিরেই রয়েছে। এবার তার আবারও নতুন সংযোজন হলেন রঞ্জিত দেববর্মা এবং তিনি রামচন্দ্র ঘাট থেকে টিপ্রামথা টিকিটে তিনি এবার জয়ী হয়েছেন। কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র, এটা 2018-তে বিজেপির দখলে ছিল, এবারও বিজেপি সেটা দখল রাখতে সক্ষম হয়েছে। তবে 2018-তে বিজেপির প্রার্থী ছিলেন অতুল দেববর্মা, এবার সেখানে প্রার্থী পরিবর্তন করা হয়েছে। এবার সেখানে বিজেপির প্রার্থী ছিলেন বিকাশ দেববর্মা, প্রদেশ বিজেপির জনজাতি মোর্চার সভাপতি। গোলাঘাটি বিধানসভা কেন্দ্র দখল করেছে টিপ্রামথা, সেটিও এর আগের নির্বাচনে সেখানে বিজেপি এবং আইপিএফটি জোটের দখলে ছিল। রাইমা ভ্যালি, একইভাবে রাইমা ভ্যালিও এবার হাতছাড়া হয়েছে। রাইমা ভ্যালিও দখল করেছে এবার টিপ্রামথা। এর আগের নির্বাচনে 18 নির্বাচনে রাইমা ভ্যালি ছিল আইপিএফটির দখলে। মান্দাই বিধানসভা কেন্দ্র 18 বিধানসভা নির্বাচনে আইপিএফটির দখলে ছিল, এবার সেটা ছিনিয়ে নিয়েছে টিপ্রামথা। পেচারথল, সেখানে রাজ্যের মন্ত্রী শান্তনা চাকমা তার নিজের জয়ের ধারা অব্যাহত রেখেছেন এবং সেখানে বিজেপির প্রার্থী ছিলেন অতুল দেববর্মা।
অর্থাৎ পেচারথল এবারও বিজেপির দখলেই গিয়েছে। সিমনা বিধানসভা কেন্দ্র সেটা দখল করেছে তিপ্রামথা। এর আগের নির্বাচনে 18 নির্বাচনে সিমনা ছিল আইপিএফটির দখলে, তবে আইপিএফটির টিকিটে 18 নির্বাচনে বৃষকেতু দেববর্মা দাঁড়িয়েছিলেন সিমনা বিধানসভা কেন্দ্র থেকে। এবার প্রার্থী একই রয়েছেন, সে বৃষকেতুই, তবে তার শিবির পরিবর্তন হয়েছে। বৃষকেতু অনেক আগেই তিপ্রামথা ছেড়ে যোগ দিয়েছিলেন প্রদ্যুৎ কিশোরের তিপ্রামথাতে, আইপিএফটি ছেড়ে প্রদ্যুৎ কিশোরের তিপ্রামথাতে তিনি যোগ দিয়েছিলেন এবং এবার তিনি এই কেন্দ্র থেকে তিনি জয়ী হয়েছেন। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয়, বৃষকেতু দেববর্মা তার সিমনা কেন্দ্র থেকে দাঁড়িয়ে পাশ করার পর পরবর্তী সময় তিনি যখন তিপ্রামথাতে যোগ দিয়েছিলেন, এরপর তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। কিন্তু অবাক করার মতো ঘটনা, রাজ্যের আরো 4টি বিধানসভা কেন্দ্রে উপভোট হলেও এই সিমনা কেন্দ্রে কিন্তু উপভোট অনুষ্ঠিত হয়নি। অর্থাৎ সিমনা কেন্দ্র যে বরাবরই যে বৃষকেতুর গড় ছিল সেটা কিন্তু প্রমাণিত, এবং তখন রাজনীতিকদের বক্তব্য ছিল যে সিমনা কেন্দ্র থেকে উপভোট অনুষ্ঠিত করলে ওই কেন্দ্রে তৎকালীন শাসক দল বিজেপি নিশ্চিতভাবে সেখানে পরাজিত হবে। এই কারণেই তারা সেইখানে নির্বাচন করেনি। তাই রাজনীতিকদের সেই বক্তব্য কিন্তু 23-এ নির্বাচনেও প্রতিফলিত হয়েছে এবং সেই কেন্দ্রটি বিজেপি কিন্তু দখলে রাখতে পারেনি এবং আইপিএফটিও সেখানে পারেনি। অর্থাৎ বৃষকেতু তার ব্যক্তিগত ইমেজে সেই আসনটি দখল করেছেন। একইভাবে টাকার জোলা দখল করেছে তিপ্রামথা, সেখানেও ছিল আইপিএফটির দখলে। সেই কেন্দ্রের বিধায়ক ছিলেন রাজ্যের প্রয়াত মন্ত্রী এনসি দেববর্মা। এবার সেখানে আইপিএফ তিপ্রামথা প্রার্থী দিয়েছেন এবং সেই কেন্দ্র থেকে তিপ্রামথার প্রার্থী প্রত্যাশিতভাবেই জয়ী হয়েছেন। বাগমা বিধানসভা কেন্দ্র, বাগমা বিধানসভা কেন্দ্রে প্রত্যাশিতভাবে জয়ী হয়েছেন রাজ্যের মন্ত্রী রামপদ জমাতিয়া এবং 18 নির্বাচনে সেটা বিজেপির দখলেই ছিল। এইবারও রামপদ জমাতিয়া সেটা নিজের দখলে রাখতে সক্ষম হয়েছেন। অর্থাৎ পাহাড়ের ভোটের যে পরিস্থিতি, অর্থাৎ যে ক্লাইম্যাক্স, সেখানে তিপ্রামথা একটা বড় শক্তি হয়ে উঠেছেন। তারা এমনিতেই পাহাড়ের শাসক দল, অর্থাৎ সেখানে যদি আমরা ট্রেন্ড দেখি পাহাড়ের শাসক দল তিপ্রামথা, এবং তারা সেখানে 13টি আসন পেয়েছে। এবারও তারা সেখানে সর্বোচ্চ দল হয়েছে আসনের দিক দিয়ে। এই মুহূর্তে পাহাড় রাজনীতির বিরোধী দল বিজেপি এবং বিধানসভা নির্বাচনেও তারা সেই তকমা ধরে রাখতে সক্ষম হয়েছে। 6টি আসন সেখান থেকে তারা দখল করেছে এবং আইপিএফটি 1টি আসন, অর্থাৎ পাহাড়ের এই 20টি আসন টোটাল সেইখানে হয়েছে, দখল করেছে। তার মধ্যে 13টি নিয়েছে তিপ্রামথা এবং 6টি বিজেপি এবং 1টি দখল নিয়েছে আইপিএফটি। রাজ্যের ভোট গণনার সঙ্গে সঙ্গেই, শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই রাজ্যের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটতে শুরু করেছে। জুলাইবাড়ি আমরা এর আগে দেখিয়েছি যে জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের অবস্থা। একইভাবে আমরা দেখিয়েছি তেলিয়ামুড়া, চাকমাঘাট, কৃষ্ণপুর, এই সমস্ত এলাকাগুলিতে কী ধরনের সন্ত্রাস হয়েছে। ভোট গণনার পরপরই আমাদের স্ক্রিনে সেই সমস্ত ছবি আপনারা দেখতে পাবেন। তেলিয়ামুড়ার তুই মধুতে প্রকাশ্যে বোমা বিস্ফোরণ করেছে দুষ্কৃতীরা, বেশ কয়েকজন আহত হয়েছে, তাদের চিকিৎসা চলছে হাসপাতালে। একইভাবে তেলিয়ামুড়া চাকমাঘাটে আক্রান্ত হয়েছেন তেলিয়ামুড়া এসডিপিউ। মথার কর্মী সমর্থকদের আক্রমণে তিনি আহত হয়েছেন, যদিও পরবর্তী সময় তাকে হাসপাতালে চিকিৎসা করানো হয় এবং তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
এবং তিনি হাসপাতাল থেকে ছেড়ে এসে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যে তিনি সুস্থ আছেন। তাছাড়া আর রাজ্যের কোথাও এমন কোনো ঘটনা, অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি এবং এটা অবশ্যই প্রশংসনীয়। ভোট শেষেই, গণনার শেষে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সাংবাদিক সম্মেলন করে রাজ্যে আইন শৃঙ্খলা বজায় রাখার কথা তিনি আবারও বলেছেন। তিনি নির্বাচন পর্ব শেষ হওয়ার পরও তিনি রাজ্যে মানুষের কাছে, দলীয় কর্মী সমর্থকদের কাছে, বিরোধীদের কাছে আবেদন জানিয়েছিলেন যে কোনোভাবেই যেন ভোটের জয়ের পর নাগরিকদের দৈনন্দিন জীবনযাত্রার মধ্যে কোনো রকম প্রভাব না পড়ে। আজকেও রাজ্যের মুখ্যমন্ত্রী তার গেরুয়া ঝড়ের পর সাংবাদিকদের সামনে এসে তিনি বলেছেন যে রাজ্যের আইন শৃঙ্খলা বজায় থাকবে এবং কোথায়ও কেউ যেন আনন্দে আত্মহারা না হয়ে সাধারণ মানুষকে কোনো ধরনের সমস্যা সৃষ্টি না করে সন্ত্রাস থেকে বিরত থাকার কথা তিনি বলেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা গত বছর যখন তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছিলেন, তিনি সেই চেয়ারে বসেই কিন্তু তিনি ঘোষণা দিয়েছিলেন যে আমার প্রথম কাজ হচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলাকে মেনটেন করা, রাজ্যের সুষ্ঠু আইন শৃঙ্খলার সুষ্ঠু ব্যবস্থা করা, অর্থাৎ নাগরিকদের নিরাপত্তা দেওয়া। কোনোভাবেই তিনি সন্ত্রাস বরদাস্ত করবে না বলে তিনি কিন্তু মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই সেই কথা বলেছিলেন এবং মুখ্যমন্ত্রী সেই কথা কিন্তু রেখেছেন। কারণ নির্বাচন নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে হয়েছে। এই এক দুটি বিক্ষিপ্ত ঘটনা ব্যতীত শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে। সেখানে বিরোধীরা কোনো ধরনের অভিযোগ করতে পারেনি এবং বিরোধীরাও নির্বাচনের পর সেটা স্বীকার করে নিয়েছে যে ভোট হয়েছে শান্তিপূর্ণভাবেই। এবার গণনার শেষে আমরা এখন পর্যন্ত দুইটি বড় বড় ইনসিডেন্টের খবর পেয়েছি। তবে মুখ্যমন্ত্রীও সাংবাদিক সম্মেলন করে বার্তা দিয়েছেন রাজ্যের মানুষ রাজ্যের এই নিষ্কলুষ মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে আছেন এবং তারা আশাবাদী যে রাজ্যের আইন শৃঙ্খলার প্রশ্নে মুখ্যমন্ত্রী আপোষ করবে না। তিনি যখনই কোনো জায়গায় কোনো ঘটনা ঘটুক তিনি তৎক্ষণাৎ তার ব্যবস্থা নেবেন এবং ইতিমধ্যে তিনি প্রশাসনকে জানিয়ে দিয়েছেন সর্বদাই সতর্ক থাকার জন্য এবং সন্ত্রাসমুক্ত ত্রিপুরাকে সন্ত্রাসমুক্ত রাখার জন্য। কারণ ইতিমধ্যেই আমরা জানি যে সিবিএসইর পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। খুব শীঘ্রই চলতি মাসেই ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সমস্ত পরীক্ষা শুরু হবে। তো এই মুহূর্তে রাজ্যের বড় অংশের ছাত্রছাত্রীরা তাদের এই পরীক্ষা নিয়ে ব্যস্ত। কোনোভাবেই এই পরীক্ষার মরশুমে যদি শান্তি বিঘ্নিত হয় তাহলে অবশ্যই প্রভাব পড়বে ছাত্রছাত্রীদের পঠন পাঠনে। সেই দিক থেকে অবশ্যই নজর রয়েছে রাজ্য প্রশাসনের, রাজ্য সরকারের, রাজ্যের মুখ্যমন্ত্রীর। এই জন্যই তারা বারবার সতর্ক করে দিয়েছেন এবং সতর্ক করছেন। তবে এক শ্রেণীর মানুষ বরাবরই এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে। এই কুচক্রীদের অবশ্যই শক্ত হাতে দমন করবে প্রশাসন। তো স্বাভাবিক কারণেই রাজ্যের মানুষ বিজেপিকে ভোট দিয়েছে, এককভাবে দল এসেছে ক্ষমতায় এবং সেই ক্ষেত্রে শাসক দলের অর্থাৎ বিজেপির, ত্রিপুরা সরকারের, বিজেপি শাসিত এই রাজ্য সরকারের দায়িত্ব অনেক গুণ বেড়ে গিয়েছে নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য। তো গোটা পরিস্থিতি এই মুহূর্তে বেশ ভালো। মানুষ প্রত্যেকের মতো আনন্দ করছে জয়ের আনন্দে।
কেউ বা তাদের পরাজয়ের বিশ্লেষণ শুরু করেছে। সব মিলিয়ে রাজ্যের শান্তির পরিবেশ কামনা করছে এই রাজ্যের সমস্ত অংশের মানুষ। আমরা এই মুহূর্তেই আমাদের আজকের এই ভোট যুদ্ধের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আমরা সময়ে সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে এই ভোটের মরশুমে মন্ত্রিসভার শপথ গ্রহণ থেকে শুরু করে অন্যান্য নানান ইস্যুতে আমরা বিভিন্ন সময় আমরা আসব এবং দর্শকদের সামনে আমরা তুলে ধরব নানান গুরুত্বপূর্ণ বিষয়গুলি, এবং আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। শুভরাত্রি।